উনি ক্লিয়ারলি বলেছেন এভাবে, ওনার ভাষায় এরকম যে আমি মারা গেলে যাব কিন্তু আমি কোর্টে যাব, রাইট। মানে দ্যাট ওয়াজ হিজ ল্যাঙ্গুয়েজ, মানে বাংলাদেশে মারা যাওয়ার মতো পরিস্থিতি তার আছে, হিন্দুদেরকে নাকি উচ্ছেদ করে ফেলার চেষ্টা হচ্ছে, সব হিন্দুকে, এরকম ভাষা উনি ব্যবহার করেছেন। এবং একটু একটা কৌতুক, উনি একটা কৌতুক বলেছেন, আমি এটাকে কৌতুকই বলতে চাই, এটা বলার লোভ সামলাতে পারছি না। একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়, যেহেতু ইন্টারভিউয়ার সম্ভবত এই তথ্যটা জানতেন, তার 2 সন্তান, 2 ছেলে ভারতের নাগরিক। তো উনি বলছেন ওনার এই সন্তানরা, একজনের কথা বলছেন 5 বছর বয়সেই ভারতে চলে গেছেন, ওখানে স্কুলে পড়েছেন, ওখানে নাগরিক হয়েছেন। তারপর জিজ্ঞেস করছে কেন গেলেন, বললো যে তার সন্তানরা বলেছেন বাংলাদেশ তাদের জন্য নিরাপদ না। 5 বছরের একটা ছেলে বাংলাদেশ নিরাপদ না বুঝে ভারতে চলে যেতে চাইলে উনি পাঠিয়ে দিলেন। তার মানে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তাহীনতা কত ভয়ঙ্কর। তো উনি তো যথেষ্ট ম্যাচিওর্ড এবং অ্যাডাল্ট মানুষ ছিলেন তখনও, এখন তো বটেই। উনি আবার থেকে গেলেন বাংলাদেশে, মানে বাংলাদেশ এত অনিরাপদ দেশ যেটা 5 বছরের শিশুও বোঝে, কিন্তু উনি বোঝেন নাই কি না আমি জানি না, কিন্তু এটা আমার কাছে একটা কৌতুকই মনে হলো। কিন্তু ওই যে বললাম যে এই ইনফরমেশনগুলো আছে, এবং এই রকম মানুষ যখন গিয়ে কথা বলেন, এবং উনি অনেকগুলো ন্যারেটিভ সামনে এনেছেন। চিন্ময় লয়ার না পাওয়ার পেছনে কারণ হিসাবে বলছেন যে পরিকল্পনা করে নাকি লয়ারদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমাদের যে লয়ার ওখানে মারা গিয়েছিলেন তার যে মামলায় আসামি করা, অথচ কোর্ট প্রেমিসেসে হয়েছে, মামলা হতে পারে। এবং এটাকে তারা এভাবে ফ্রেম করার চেষ্টা করছেন, এবং নিশ্চিতভাবেই আপনার কাছে সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে। এবং আমি ফয়সালের সাথে এই জায়গায় একমত। ধরুন রিপাবলিক বাংলা বা রিপাবলিক ইংলিশও যেটা আছে, এগুলোকে আমরা সরিয়ে রাখি, এগুলো কিছু না, কিন্তু সকল রিপিউটেড মিডিয়া, এগুলোতে যে ধরনের যে ঢঙে কথা বলা হচ্ছে, ইন্ডিয়া টুডের কথা ওরা তখন ইউটিউবেও তাদের শুরু করে। আমি একজনের নামই বলি, আপনার ব্রহ্ম চেলানি, খুবই রেপুটেড লোক, উনি সমানে বড় বড় মিডিয়াতে, ইভেন নিক্কে এশিয়া, এশিয়া টাইমস থেকে শুরু করে ডিপ্লোম্যাটে বিভিন্ন রকম আর্টিকেল লিখে যাচ্ছে, এবং উনি এটাকে একটা একটা কু বলেছেন ইন আর্লি ডেজ। রাইট। নট অনলি দ্যাট, জিওফ্রি সাকস একই রকম একটা লেখা লিখেছিলেন। সো এই জায়গাগুলো ফেস করা, এই জায়গাগুলো কমব্যাট করা উইল বি মোর চ্যালেঞ্জিং, আমাদের উচিত হবে সেগুলো করা। এবং ওই মিডিয়াগুলোতে একই কথা যে আসছে, এবং অদ্ভুত সব সংখ্যা এখানে বলা হচ্ছে, এবং যে ন্যারেটিভটা তারা এস্টাবলিশ করতে চাইছে সেটা। এবং আমি কতটুকু আমরা কমব্যাট করতে পারবো জানি না, কিন্তু আমি একটা কথা প্রায় বলছি এখন, যে শেখ হাসিনা পতনের পর ভারতের সকল মেইনস্ট্রিম মিডিয়ার যে চরিত্র, এটা মিডিয়া এবং জার্নালিজমের ছাত্রদের ভবিষ্যতের পড়ার মতো একটা বিষয় হবে। যে একটা সোশ্যাল মিডিয়ার সাথে আমরা এতদিন পর্যন্ত মেইনস্ট্রিম মিডিয়ার যে একটা ডেমার্কেশন করছিলাম, সেটা পুরো ভেঙে গিয়ে কোন জায়গায় যেতে পারে। আমি যদি ধরুন, আমি এখন নামই বলে ফেলা উচিত, কারণ কারণ থাপার ছাড়া আমরা কাউকে কি দেখেছি একটা সেন্সিবল ইন্টারভিউ নিচ্ছেন? রাইট। একজন পুরো ভারতে বাংলাদেশের ডিসইনফরমেশন যে পাওয়া গেছে, এটা নিয়ে যে আমাদের স্টোরি আসলো, অল্প ছিল, কিন্তু দ্য হিন্দুতেও পাওয়া গেছে, দ্য প্রিন্টে পাওয়া গেছে, এই রকম পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে। সো এই হিউজ ডিসইনফরমেশন ক্যাম্পেইনের মধ্যে এই ডিসইনফরমেশনগুলোই কারো মেইন সোর্স অফ ইনফরমেশন হয়ে গেল, এবং উইদাউট ভেরিফিকেশন তারা এগুলো পাবলিশ করছেন, তারা এগুলো নিয়ে কথা বলছেন, কথা বলতে দিচ্ছেন, এবং এমনভাবে আপনি আলোচনা করছেন যেখানে কাউন্টার তথ্য দেওয়ার মতো লোকও রাখছেন না। আপনি যখন মানে টকশোর মতো আয়োজন করছেন, সেখানে অল্টারনেটিভ ন্যারেটিভ আনার জন্য লোক থাকতে হবে, তো নেই। এবং এই এক অদ্ভুত জায়গা তৈরি হয়েছে, এবং আমরা এই টেন্ডেন্সি আমরা রিসেন্টলি দেখেছি, এটা খুব স্বাভাবিকও, কিন্তু এটা এই পর্যায়ে এসছে, এটা বাংলাদেশের এই ঘটনার পর আসলে দেখা গেল। এবং আমরা জানি যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেটা আছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের, সেখানে এখন তারা 159 আউট অফ 180 কান্ট্রিজ, আমরা 165, এবং সারপ্রাইজিংলি পাকিস্তান 152, ভারতের চাইতে তারা ইভেন বেটার পজিশনে আছে। সো ভারতের মিডিয়ার এই জিনিসটা ব্যক্তিগতভাবে যদি বলি, আমার কাছে খারাপ লাগে। আমরা যেহেতু গণতন্ত্র পছন্দ করা মানুষ, এবং আমরা দেখতে চাই পৃথিবীতে বিভিন্ন জায়গায় গণতন্ত্রটা ফ্লারিশ করছে, সেগুলো আরও ভালো অবস্থায় থাকছে, কিন্তু তার এই মারাত্মক রকম ডেক্লাইন দেখা দুঃখের, ভারতীয়দের জন্য দুঃখের। কিন্তু সমস্যা হচ্ছে তার চেয়ে বড়, যে তার ওটা তো স্পিল ওভার হয় আমাদের এখানে। সে যখন এগুলো করছে, সেই পাল্টা অ্যাটিটিউড, পাল্টা ন্যারেটিভ যখন এখানে তৈরি হয়, এগুলো পাল্টা প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করতে পারে বা চেষ্টা করছে। এই জিনিসগুলো তো আসলে মেজর প্রবলেম। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এর সাথে সরাসরি জড়িত হচ্ছে বিজেপির রাজনীতি। বিজেপির মতো দল, এটা আসলে বলে ফেলাই ভালো সরাসরি, যে বিজেপির আসলে এখন আর জাস্ট একটা অথরিটারিয়ান সরকার বলবো না, বিজেপির মধ্যে ফ্যাসিস্ট চরিত্র দেখা যাচ্ছে একেবারে ক্লিয়ারলি। ফ্যাসিস্ট, তারা ইলেক্টেড।
ইলেক্টেড এবং ইলেক্টেড ফ্যাসিস্ট আছে এই যে আমাদের ইটালিতে ব্রাদার্স অফ ইটালি জর্জিয়া মেলানি তো ফ্যাসিস্ট লিনিয়েন্স আছে, এটা গ্লোবাল একটা ট্রেন্ড কিন্তু এখন। ইভেন ট্রাম্পকেও কি আমরা ফ্যাসিস্ট বলবো না, হয়তো বলতেও পারি, তার এবার ক্ষমতায় আসার পর দেখা যাবে। সো এই ঘটনা যখন ঘটে তখন তার রাজনীতিটাই এরকম হয়ে ওঠে, তার কিছু শত্রু লাগে, তার কিছু ভিকটিমহুড দেখাতে হয়, টিপিক্যাল, তার একজন আবার বিরাট নেতা থাকতে হয়, সব টিপিক্যাল ইয়েগুলো হয়। নট অনলি দ্যাট, আমি এটা একটু যোগ করে রাখতে চাই এই প্রসঙ্গে, গ্রেগরি স্ট্যান্টন আছেন, উনি জেনোসাইড স্পেশালিস্ট। উনি বিখ্যাত হয়েছিলেন রুয়ান্ডার জেনোসাইডের 4 বছর আগে। উনি বলেছিলেন রুয়ান্ডাতে কিন্তু একটা ইম্পেন্ডিং জেনোসাইড আছে, এটা হতে পারে। সো হি বিকেম ফেমাস, কারণ 4 বছরের মধ্যেই রুয়ান্ডার জেনোসাইড হলো। উনি কিন্তু ভারতে একটা জেনোসাইডের লক্ষণ মিলিয়ে বলছেন ভারতে একটা জেনোসাইডের ঝুঁকিতে আছে, বিকজ অফ দ্য পলিটিক্স অফ দিস হিন্দু আইডেন্টিটি, হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্সের কারণে। সো এটা তার দেশের সমস্যা তৈরি করছে, এবং সেই সমস্যার কারণে সে এখন বাংলাদেশেরও এই যে ন্যারেটিভগুলো তৈরি করছে কেন, কারণ এগুলো তার ওই ডোমেস্টিক হিন্দুত্ববাদী পলিটিক্স। ইয়াস, আমাদের সরকারকে চাপ দিতে চায়, সরকারের কাছ থেকে লেভারেজ চায়, তার ইগো হার্ট হয়েছে, কিন্তু একই সাথে তার অভ্যন্তরীণ রাজনীতিটাকেও সে আরও বেশি পোলারাইজ করতে চায়। সো ডক্টর জাহিদুর রহমান, আপনি তো একটি সংস্কার কমিশনে আছেন, নির্বাচন সংস্কার কমিশন, এবং নির্বাচন সহ অন্যান্য বিষয় নিয়ে সংস্কারগুলোর কার্যক্রম, কমিশনের কার্যক্রম, কতটা সংস্কার সরকার করবে, এটা নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক আছে, এবং বিতর্কটা জড়িয়ে যাচ্ছে যে আসলে নির্বাচনটা কবে হবে। একটু আমাদেরকে ধারণা দিবেন যে আসলে আপনারা কী করছেন, কি ভেতরকার পরিকল্পনা কি, বাইরে নানা রকমের কথা। একবার শুনি সংস্কার করেই নির্বাচন করতে হবে, আবার শোনা যাচ্ছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার শেষ করে নির্বাচন করতে হবে, তার আগে নির্বাচন চাইলে জাতীয় শত্রু। সো রিয়েল চিত্রটা কি আসলে? রিয়েল চিত্র হচ্ছে, আমাদের কমিশনের কথা যদি বলি, আমাদের কাজ শেষ, আমরা এখন রিপোর্ট চূড়ান্ত করছি, লেখা হচ্ছে, প্রায় লেখাও হয়ে গেছে, এগুলো ফাইনাল এডিট করা, এবং 31 ডিসেম্বর যে ডেডলাইন ছিল, আমাদের ডেডলাইন 31 ডিসেম্বরও না, জানুয়ারির 8, কারণ আমরা কাজ শুরু করেছিলাম, আমাদের যে অফিস অর্ডারটা হয়েছে সেখানে অক্টোবরের 8 তারিখে শুরু হয়েছে, এটা 3 মাস, মানে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমাদের সময় আছে, আমরা খুব ওই সময়ের মধ্যে আমাদের রিপোর্টটা দিতে পারবো। এরপর আসলে যেটা সরকার দাবি করছে, আমি নাগরিক কমিটি যা যা বলছে আমি এগুলোকে খুব বেশি গুরুত্ব একটা কারণে দিতে চাই না, সেটা হলো, আমি খোলাখুলি বলে ফেলাই ভালো, মানে তারা আসলে সরকারের লোক নন, তারা কিংস পার্টি নন। এজন্য সামনে আমি একটা ভবিষ্যৎবাণী করি, সেটা হচ্ছে নতুন যে রাজনৈতিক দল হবে তারা সরকারের সাথে, সরকারের বিরুদ্ধে বেশ কিছু কড়া কথা বলবেন। সরকার, মানে ধরুন ডক্টর ইউনূস যেটা বলছে সেটা তো তাদের সাথে মিলছে না। ডক্টর ইউনূস তার ভাষণে স্পষ্টভাবে বলেছেন, যদি খুব বেশি সংস্কার করতে না চাই তাহলে আমরা এই এন্ড অফ 25 ইলেকশন করে ফেলা যাবে। ভোটার তালিকা হালনাগাদ করার কথা উনি আনলেন, কারণ আগের 3টা নির্বাচনে ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে ঠিকমতো হালনাগাদ করা হয়নি। আর যদি এটা আরেক কিছু সংস্কার সহ করতে 6 মাস, তো সুতরাং শেখ হাসিনার বিচার, তার দোসরদের বিচার করতে কয় বছর লাগবে, তারপর তার আগে নির্বাচন হতে দেওয়া যাবে না, এটা তো প্রয়োজনীয়, মানে একেবারে অর্থহীন কথা সরকার যেটা বলছে সেই তুলনায়। সো তারা পলিটিক্সে এই রেটরিকগুলো আছে, আমি এটাকে রেটরিক হিসাবেই দেখি, সব কথাকে ফুললি রিলাই করার দরকার নেই, কারণ তারা সামনে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন যে তারা সরকারের সাথে লোক না। কিন্তু নির্বাচন নিয়ে আমার মনে হয়, এটা আমার অপিনিয়ন, 25-এর বেশি বড় দলগুলো সময় আর দেবে বলে মনে হয় না। বিএনপি তো বলেছে, আমরা সাম্প্রতিক সময় জামায়াতকে একদম প্রকাশ্যভাবে 25-এর মধ্যে নির্বাচনের কথা বলেছি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি দলগুলো না, সরকারও হয়তো এর মধ্যে নির্বাচন শেষ করতে চাইবে, কারণ অর্থনীতির আনসার্টেনিটির কথা আপনি বলছিলেন, ফয়সাল একমত হয়েছেন। আমরা ইনফ্যাক্ট শেখ হাসিনার যে অর্থনৈতিক ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল সেটা তো কন্টিনিউ করছে, বরং আমরা তুলনামূলকভাবে কম খারাপ হচ্ছি বেটার ম্যানেজমেন্টের কারণে। কিন্তু যত যাই হোক না কেন, একটা আনসার্টেন পরিবেশের মধ্যে থেকে তো যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে না, আমাদের জব শ্রিঙ্ক করছে, আমাদের ইনফ্লেশন এখনও খুব বেশি কমছে না, এবং জরুরি কথা, ডলারের কিন্তু আবার প্রাইস হাইক হওয়া শুরু হয়েছে। সুতরাং আমরা এই মুহূর্তে রেমিটেন্স 127 টাকার বেশিতে কিনছে ব্যাংকগুলো, যেটা আমাদের ইতিহাসে হাইয়েস্ট। অফিসিয়ালি কিন্তু এর বেশি টাকায় কেনা হয়নি। সো সব কিছু যদি যোগ করে অর্থনীতি যেদিকে যাবে, আমি ধারণা করি যে সরকার রেদার চাইবে যে একটা ইলেকশন দিয়ে দেয়, এবং আমি 25-এর মধ্যে ইলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখি। আমি একটা নতুন চ্যালেঞ্জ যোগ করি, ক্লোজিং রিমার্কস। ওই ইলেকশনের টাইম প্রাথমিকভাবে ঘোষণার পর আরেকটা ঘটনা ঘটবে, শুধু অর্থনীতিতে না, এমনি আমাদের প্রশাসন এবং আমলাতন্ত্র সরকারের কথা খুব বেশি শুনছিল না। আমি ধারণা করি যেহেতু একটা নির্বাচনের ডেট এটা ঘোষণা করার উপায়ও ছিল না, তাদের মধ্যে এখন আবার আমার মনে হয় এই কাজে আরও বেশি ঢিলেমির সম্ভাবনা থাকবে, কারণ তারাও
অনিশ্চয়তা, তারা দেখতে চাইবেন যে সামনে কোন সরকারটা আসছে, এখন এই সরকারের সাথে অনেক বেশি ক্লোজলি কাজ করে আমরা ভবিষ্যৎ সরকারের সাথে বিরাগভাজন হই কিনা, কারণ সরকারের সাথে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের এক ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। সো এটাও ইনফ্যাক্ট সরকারের অপারেট করার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করবে। আর আমি অ্যাজ এ হোল মনে করি যে 25-এর মধ্যে নির্বাচন রাজনৈতিক দলগুলোরও, প্রধান দলগুলোরও চাওয়া, আর নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল তৈরি হচ্ছে সেই দলটা নিশ্চিতভাবেই বছরখানেক সময় পাবে। এর মধ্যে যে তারা অনেক গুছিয়ে ফেলতে পারবে তা না, এবং প্রথমবার নির্বাচন 1 বছরের মধ্যে হোক আর 1.5 বছরে হোক আর 2 বছরে হোক, তারা অনেক ভালো কিছু করে ফেলবেন, এটা ভাবার দরকার নেই। এটা রাজনৈতিক দল গ্রো করার জন্য সময় লাগে তাদের পেছনে, আর তারা যদি ওই তকমাটা ঝেড়ে ফেলতে পারেন, একটা জিনিস কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে যেটা পজিটিভ, আগের কিংস পার্টিগুলো হতো জাস্ট কেউকে এনে পার্টি তৈরি। ধরো আমরা ফেরদৌস আহমেদ কুরেশি 11 সময় এসে দল করলেন, এর আগে আমরা তাকে চিনতামই না, আমি তাকে, ওনার অনেক ঐতিহ্য আছে আমরা জানতাম না, আমরা তো আসলে জন্মই হয়নি ওনার যখন ওইসব হয়েছে, হঠাৎ করে দেখলাম একজন এসে একটা দল তৈরি করছে। কিন্তু এই ছাত্ররা ঠিক এরকম বেজলেস না, তারা একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল, তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, সুতরাং তাদের সম্ভাবনা আছে। কিন্তু সেটা এরকম না যে আমাকে এই নির্বাচনেই অনেক ভালো কিছু করতে হবে। আমি প্রায় বলি ইমরান খানের মতো এত জনপ্রিয় মানুষ, তার দল শুরু করার পর ক্ষমতায় আসতে প্রায় 20 বছর লেগে গেছে। নট অনলি দ্যাট, ওই নির্বাচনেও মিলিটারির কিছুটা সাপোর্ট, বিশেষ করে জোট তৈরির ক্ষেত্রে নিয়ে তাকে ক্ষমতায় আসতে হয়েছে, তার দল তৈরির ক্ষেত্রে সাপোর্টও নিতে হয়েছে। সো আমাদের এই সাবকন্টিনেন্টে এত সহজে এগুলো হবে না। সো এই নির্বাচনে তারা করুক, তারা কিছু শিখুক, কিছু সিট পাক, পরেরটায় আরও ভালো, কারণ বাংলাদেশের সরকারগুলো খুব অল্প সময়ের মধ্যেই অজনপ্রিয় হওয়ার টেন্ডেন্সি আছে, তার রাজনীতি আছে, পরের বার সে আরও ভালো করবে। এভাবে যদি 10-15 বছর পর তার একটা বড় শক্তি হয়ে যায়, এটাই অনেক কিছু আমি মনে করি।